আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের স্টার্টআপ জগৎ নিয়ে, বিশেষ করে কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়ির স্টার্টআপ কোম্পানিগুলোর বিগত 20 বছরের যাত্রা, তাদের বর্তমান অবস্থান, কলকাতার স্টার্টআপ গ্রোথের ডেটা, অন্য শহরের সাথে তুলনা, মার্কেট লিডার এবং অর্থনীতিবিদদের মতামত এবং রাজ্য সরকারের পলিসিগুলো কতটা সাহায্য করছে বা কোথায় খামতি আছে। এটা একটা বিস্তারিত, ক্রিটিক্যাল এবং অ্যানালিটিক্যাল আলোচনা হবে। যদি আপনি স্টার্টআপে আগ্রহী হন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলে তবেই আপনি মতামত তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা পশ্চিমবঙ্গের স্টার্টআপ হাব। আগে হ্যাঁ, একটা সময় ছিল যখন কলকাতাই ছিল দেশের মধ্যে সবথেকে বড় স্টার্টআপ হাব। এমন অনেক সংস্থা রয়েছে যা আজকে বিশ্ব বাজারে রুল করছে। তাদের অনেকেরই জন্ম কলকাতার বুকেই। কিন্তু 70-এর দশকের পর থেকেই এই ছবিটা পাল্টাতে শুরু করে, সেটা আমরা সবাই জানি। রাজনৈতিক এবং আর্থসামাজিক পরিবেশের কারণেই এই পরিবর্তন। অনেকে এটা মানতে নারাজ, আবার অনেকে এ বিষয়ে সোচ্চার। কিন্তু বিগত 20 বছরে ছবিটা অনেকটা পাল্টেছে, আর এখন কলকাতা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের স্টার্টআপ হাব। বিগত 20 বছর অর্থাৎ 2006 থেকে 2026 এখানে অনেক কোম্পানি গড়ে উঠেছে, বিশেষ করে ফুডটেক, ফিনটেক, হেলথটেক এবং এডুকেশন সেক্টরে। স্টার্টআপ ব্লিঙ্কের 2025-26 রিপোর্ট অনুসারে কলকাতায় 544টিরও বেশি স্টার্টআপ রয়েছে, যা ভারতের 9ম স্থানে এবং বিশ্বে 187তম। গত বছরের ইকোসিস্টেম গ্রোথ 45.6%-এরও বেশি। এটি ঊর্ধ্বমুখী। মোট ফান্ডিং $89 মিলিয়ন বেশি। ফুডটেক, ফিনটেক, হেলথটেক এবং এআই এ ফোকাস বেশি করা হচ্ছে। কিছু উল্লেখযোগ্য কোম্পানি কলকাতার বুকে এই মুহূর্তে অবস্থিত। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারেও তাদের যথেষ্ট পরিচিতি। যেমন 2008 সাল থেকে ওয়াও মোমো, এটি একটি ফুডটেক কোম্পানি যার 600টিরও বেশি আউটলেট রয়েছে। ভারতের সবথেকে বড় কুইক সার্ভিস চেইন, বর্তমানে লিডিং পজিশনে রয়েছে, ভ্যালুয়েশন $300 মিলিয়নেরও বেশি। 2015 সাল থেকে রয়েছে স্টকেজ, স্টক মার্কেট অ্যানালিটিক্স অ্যাপ, লক্ষাধিক ইউজার, ভারতের টপ ফিনটেক অ্যাপ। 2016 থেকে রয়েছে মিহাপ, এটি কনভারসেশনাল এআই, ভারতীয় ভাষায় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে। 2013 থেকে রয়েছে সস্তা সুন্দর, এটি অনলাইন ফার্মেসি, 1000টিরও বেশি শহরে ডেলিভারি করে, শক্তিশালী পজিশন রয়েছে। 2017 থেকে রয়েছে নাও পারচেস, এটি মেটাল মার্কেটপ্লেস, রয়েছে $6 মিলিয়নেরও বেশি ফান্ডিং। 2019 থেকে স্ন্যাপি ক্যাব, এটি ইভি ক্যাব সার্ভিসেস, $3.3 বেশি ফান্ডিং রয়েছে। এছাড়া আরও কিছু কোম্পানি যেমন নেস্টাসিয়া, ডট এন্ড কি, বেদান্ত ফ্যাশন এবং সিলভারপট টি ইত্যাদি ইত্যাদি, না জানি আরও কত কি। কলকাতার এই স্টার্টআপগুলো লোকাল ও রিজনাল মার্কেটে বেশ শক্তিশালী, বা বলা যেতে পারে গোটা দেশের মধ্যেও বেশ পরিচিত। কিন্তু গ্লোবাল স্কেলিং এবং ভিসি ফান্ডিং খুব কম। ট্যালেন্ট পুল ভালো, কিন্তু ইনভেস্টর অ্যাট্রাকশন চ্যালেঞ্জ রয়েছে। অথচ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি হলেও স্টার্টআপ কিন্তু কম। কিছু উল্লেখযোগ্য যেমন টুলস ভিলা, এটি একটি B2B মেশিনারি প্ল্যাটফর্ম, ফান্ডিং $1 মিলিয়নেরও বেশি, এটি শক্তিশালী। এছাড়া আরও কিছু সংস্থা যেমন কিরণ ওয়েব, স্বরাজ শপ ইত্যাদি ইত্যাদি। ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ডের সুবিধা আছে, কিন্তু ইকোসিস্টেম দুর্বল। আইটি পার্ক এবং ডেটা সেন্টার বাড়ছে, ভবিষ্যতে গ্রোথ কিন্তু সম্ভব। এদিকে যদি উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে শিলিগুড়ি নর্থ ইস্টের গেটওয়ে। সেখানে কিছু সংস্থা যেমন 2020 থেকে চ্যাট ডিএমসি, এটি একটি ট্রাভেল প্ল্যাটফর্ম। 2017 থেকে রয়েছে অ্যাপিকর্ডস, এটি একটি সফটওয়্যার সলিউশন। 2013 থেকে রয়েছে গ্রাসপ্লাই, এটি মূলত বাম্বু প্রোডাক্টস এবং গ্রিন ইনোভেশন, এবং অন্যান্য অনেক সোলার এবং ডিজিটাল এজেন্সি রয়েছে। ট্যুরিজম, চা এবং লজিস্টিক্স সুবিধা আছে। ডেটা সেন্টার এবং এআই ট্রেনিংয়ের জন্য সরকারি উদ্যোগ বাড়ছে। সো আগামী দিনেও শিলিগুড়ি থেকে আরও স্টার্টআপ উঠে আসবে, এটাই স্বাভাবিক। স্টার্টআপ ব্লিঙ্কের 2025-এর ডেটা বলছে কলকাতায় গ্রোথ 45.6%, ভারতে সর্বোচ্চের মধ্যে একটি। গ্লোবাল র্যাঙ্কিং 187, ভারতে 9ম। ডিপিআইআইটির অধীনে পশ্চিমবঙ্গের স্টার্টআপ সংখ্যা বাড়ছে। যদি তুলনা করতে হয় তাহলে বেঙ্গালুরুর গ্লোবাল পজিশন 10ম,
গ্রোথ 13.8%। দিল্লি 11তম, গ্রোথ 15.5%। মুম্বাই 18তম, গ্রোথ 31.5%। কিন্তু কলকাতার কথা উঠলে 187তম গ্লোবাল র্যাঙ্ক, গ্রোথ 45.6%। সংখ্যায় কম কিন্তু গ্রোথ রেট হাই। উদাহরণস্বরূপ বললে বেঙ্গালুরুর মাটিতে যদি বছরে এই মুহূর্তে 3টি সংস্থা জন্মায়, তাহলে কলকাতার মাটিতে এই মুহূর্তে 6টি সংস্থা জন্মাচ্ছে। কারণ বেঙ্গালুরুর মাটিতে এই প্রসেসটি বহু যুগ ধরে চলে আসছে এবং এখন ধীরে ধীরে প্রতি বছর একটু একটু করে হচ্ছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে বিষয়টি হঠাৎ উত্থান, যা আগে কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য বিলম্বিত হয়েছিল বা স্থগিত ছিল। আর সেই কারণেই এই হঠাৎ উত্থানই কিন্তু গ্রোথটাকে আরও হাই করছে, যা অনেকের কাছেই কিন্তু আশার আলো। যদি এগুলো প্রপার ফান্ডিং পায় এবং গভর্নমেন্টের তরফ থেকে সহায়তা পায়, তাহলে আগামী দিনে এগুলো বড় হবে না কে বলতে পারে। হর্ষ গোয়েঙ্কার কথায় কলকাতায় জিডিপি অনেক শহরের থেকে বেশি, কিন্তু শহরটা প্রমোশনের দিক থেকে নিজেকে মঞ্চস্থ করছে না। মানে প্রমোশন যেমন অন্যান্য শহরের পজিটিভ প্রমোশন রয়েছে, সেই ক্ষেত্রে কলকাতার কিন্তু অনেকাংশেই নেগেটিভ প্রমোশন। কারণ আমরা রাজ্য এবং রাজনীতি দুটোকে অনেক সময় গুলিয়ে ফেলি। সরকারের সমালোচনা করতে গিয়ে রাজ্যের ভাবমূর্তিটাকে খারাপ করি। প্রতীক দত্তানির মতন ব্যক্তিরাও বলেছেন কলকাতা ইনোভেশন হাব হতে পারে, কিন্তু পলিসি এবং ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন 2025-এ গ্রোথটা পজিটিভ। ভবিষ্যতে কসমোপলিটন অ্যাট্রাকশন বাড়লে টপ হাব হবে। চ্যালেঞ্জ রয়েছে, ফান্ডিং কম, কিন্তু ট্যালেন্টের কোনো অভাব নেই, শুধু একটু পুশ দিতে হবে। পশ্চিমবঙ্গের স্টার্টআপ পলিসি 2016 থেকে 2021 যা এক্সটেন্ড করা হয়েছিল, তাতে সিড ফান্ডিং এর সুবিধা রয়েছে, ট্যাক্সের ছাড় রয়েছে, ইনকিউবেটর রয়েছে এবং মেন্টরশিপ রয়েছে। স্টার্টআপ বেঙ্গল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন, ইভেন্ট সাপোর্ট এগুলো সবই করা হয়েছে। বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে 250 একর জমিতে 42টি কোম্পানি অনবোর্ড হয়েছে। আইটি এক্সপোর্ট বেড়েছে, গ্রোথ 4 গুণ। আইটি সেক্টরে 30,000 কোটির ইনভেস্টমেন্ট লাইন আপ রয়েছে। কিন্তু ঘাটতি হচ্ছে পুরনো পলিসি যা 2021 পর্যন্ত চলেছে, যার জন্য গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন কিন্তু দুর্বল ছিল। ভিসি ইনফ্লো কম ছিল, রেগুলেটরি হার্ডেল ছিল। যা পলিসি রয়েছে তা কিন্তু বেশ হেল্পফুল, কিন্তু আপডেট এবং ফাস্ট এক্সিকিউশন দরকার। পশ্চিমবঙ্গের স্টার্টআপ জগৎ উজ্জ্বল হচ্ছে, কলকাতা লিড করছে, দুর্গাপুর শিলিগুড়িতে সম্ভাবনা রয়েছে। সরকারি সাপোর্ট বাড়লে ভবিষ্যৎ আরও ভালো হবে। আপনার মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর চায়। বলো কি জানতে চাও।